কেমন? গুপ্ত রাজবংশ, গুপ্ত রাজবংশ। মৌর্যদের পরে এরপরে আমরা শুরু করব গুপ্ত রাজবংশ। ঠিক আছে, গুপ্ত রাজবংশ। তাহলে আমি প্রথমেই বলছিলাম যে প্রত্যেকটা রাজবংশের মধ্যে তিনটা জিনিস কমন থাকবে: প্রথমকে, শ্রেষ্ঠকে, শেষকে। প্রথমকে, শ্রেষ্ঠকে, শেষকে। এর বাইরে যদি অন্য কোনো আলোচিত শাসকের নাম আনার প্রয়োজন হয়, যদি সেখানে আসার মতো তেমন গুরুত্বপূর্ণ পয়েন্ট থাকে, তাহলে সেটা ভিন্ন ভিন্ন বিষয়। কিন্তু তিনটা বিষয় কমন থাকবে: প্রথম, শেষ এবং শ্রেষ্ঠ। তাহলে আমরা প্রথমে এখানে লিখি প্রথম শাসক। আমি এখানে শাসক কেন দিচ্ছি, আমি কেন রাজা বলছি না, কেন সম্রাট বলছি না? কারণ এক এক রাজবংশে এক এক শাসকের উপাধি এক এক রকম ছিল। কেউ নিজেকে রাজা বলতো, কেউ নিজেকে সম্রাট বলতো। তো আমরা কিন্তু সবাই তো শাসক, তাই না? এই জন্য আমরা রাজা, সম্রাট এগুলো কিছু না বলে সরাসরি কি লিখবো? শাসক। ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথম যিনি শাসক উনি সাধারণত সেই রাজবংশের প্রতিষ্ঠাতা হন। তা আমি প্রথম শাসক যাকে লিখবো, নিশ্চয় সেই গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতা। পরীক্ষা যদি আসে গুপ্ত রাজবংশের প্রতিষ্ঠাতাকে, তাহলে আপনারা কি আবার এটা বলবেন যে আমাদের লার্নার সাকসেসের ওই সাধারণ জ্ঞানের ক্লাসে তো স্যার ভাইয়া তো এই কথাটা লেখেন নাই যে প্রতিষ্ঠাতাকে। তো এইটা যাতে আমাদের চিন্তায় না আসে, এই জন্য আমরা প্রথম থেকে জিনিসটা ক্লিয়ার করে রাখি। যিনি প্রথম শাসক উনি হচ্ছেন সেই রাজবংশের প্রতিষ্ঠাতা। ঠিক আছে। তাহলে প্রথম যিনি শাসক তার নাম হচ্ছে চন্দ্র, তার নাম প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম চন্দ্রগুপ্ত। এই যে সমস্যা বেঁধে গেল, কি সমস্যা? আপনি মৌর্য রাজবংশ যখন পড়াইছেন তখন বলছেন চন্দ্রগুপ্ত মৌর্য ওইটার প্রথম শাসক, আবার এখানে বলতেছেন প্রথম চন্দ্রগুপ্ত। তাহলে চন্দ্রগুপ্ত দ্বীপে চলে আসলো। হ্যাঁ, দুইবার আসছে, সমস্যা কি তাতে? দুইবার আসলেও তারা দুইজন একই ব্যক্তি না, দুজন সম্পূর্ণ ভিন্ন ভিন্ন ব্যক্তি। ঠিক আছে। ওখানে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, সেখান থেকে মৌর্য রাজবংশ শেষের অংশ। আর এখানে হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত, এখানে শেষের অংশ হচ্ছে গুপ্ত, এখান থেকে আসছে গুপ্ত রাজবংশ। আশা করি আপনারা এটা মনে রাখতে পারবেন। প্রথম চন্দ্রগুপ্ত উনি হচ্ছেন গুপ্ত রাজবংশের প্রথম শাসক। আচ্ছা, এরপর আসেন শ্রেষ্ঠ শাসক। শ্রেষ্ঠ শাসক ওনার নাম হচ্ছে সমুদ্রগুপ্ত। সমুদ্রগুপ্ত, সমুদ্রগুপ্ত। ঠিক আছে। এরপর আসেন শেষ শাসক। শেষ শাসকের নাম হচ্ছে বানুগুপ্ত। বানুগুপ্ত। কেমন? আচ্ছা, এরপরে আমরা আরেকটা জিনিস লিখে ফেলি, যেটা আগের রাজবংশের ক্ষেত্রে লিখেছিলাম, সেটা হচ্ছে রাজধানী। রাজধানী হচ্ছে পাটালিপুত্র। পাটালিপুত্র, পাটালিপুত্র। কেমন? এখন যদি বলি পাটালিপুত্র কি, কোথায় এটার অবস্থান, এটার নাম, বর্তমান নাম কি, এগুলো তো সব আমরা আগের রাজবংশে আমরা দেখে গেছি, তাই না? পাটালিপুত্র হচ্ছে পাটনা শহরের পূর্ব নাম। পাটনা কোথায়? বর্তমান ভারতের বিহার রাজ্যের রাজধানী। কেমন? আচ্ছা, এরপরে লেখেন আরেকটা জিনিস লিখে ফেলেন, সময়কাল। মানে আমরা আগের রাজবংশে কিন্তু ঠিক এই 5টা পয়েন্টই লিখছিলাম: প্রথম, শ্রেষ্ঠ, শেষ, রাজধানী, সময়কাল। এখনও তাই লিখবো। আচ্ছা, এটার সময়কালটাকে আমি এক্স্যাক্টলি কোনো সাল দিয়ে দেব না, আমি একটা আনুমানিক একটা সময় এখানে উল্লেখ করব, একটা মানে বড় ধরনের টাইম পিরিয়ড উল্লেখ করব। কারণ হচ্ছে এই এই ইতিহাসগুলো যেহেতু আজ থেকে প্রায় 2000 বছর আগের ইতিহাস, ওই সময়ের আসলে এক্স্যাক্ট সালটা ভেরিফাই করে বলাটা খুব ডিফিকাল্ট। এই জন্য আমরা আনুমানিক একটা কি সময় এখানে বসাবো, যাতে বুঝতে পারি আমরা যে কোন সময়ে এই ঘটনাগুলো সূত্রপাত হয়েছিল। সময়কাল, সময়কালটা হবে চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দী। ষষ্ঠ শতাব্দী, ষষ্ঠ। এখন চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দী মানে কি? চতুর্থ মানে হলো 300-র পরে, 301 খ্রিস্টাব্দ থেকে বা এরকম আর কি। আর ষষ্ঠ হচ্ছে 599 খ্রিস্টাব্দ, মানে 600-র আগে। 601 মানে হলো সপ্তম শতাব্দীতে চলে গেছি, আর 599 পর্যন্ত হলো আমরা ষষ্ঠ শতাব্দীতে আছি। তাহলে এখন বলেন এই গুপ্ত রাজবংশের যে সময়কালটা, এটা যদি শুরু হয় 300-র পরে বা সামথিং, সাধারণত 320 খ্রিস্টাব্দ থেকে এটা শুরু হয়েছে আনুষ্ঠানিকভাবে, 320। তো আমি একজাক্ট সময়টা লিখলাম না, জাস্ট চতুর্থ দিলাম। আর এটার সমাপ্তি হয়েছে 590 খ্রিস্টাব্দের দিকে বা 95 খ্রিস্টাব্দের দিকে। ঠিক আছে। তা আমরা ধরে নিচ্ছি যে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এই 300 বছর মূলত গুপ্তরা কি করছে? শাসন করছে। ঠিক আছে। কিন্তু মৌর্যরা এতদিন কিন্তু শাসন করতে পারে না। মৌর্যরা মাত্র শাসন করছে হচ্ছে 136 বছর, আর এরা শাসন করছে প্রায় 300 বছর। তাহলে মৌর্যদের থেকে এরা দ্বিগুণ সময় কি করেছিল? শাসন ব্যবস্থা তারা টিকিয়ে রাখতে পেরেছিল। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একটা জিনিস আপনারা একটু খেয়াল করেন, ওইখানেও রাজধানী ছিল পাটালিপুত্র, এইখানেও রাজধানী হচ্ছে কি? পাটালিপুত্র। কেমন? তার মানে একই শহর থেকে, একই জায়গা থেকে, বিহারের সেই পাটনা থেকে দুইটা রাজবংশের উত্থান হয়েছিল। আর ওই রাজবংশটা যেটাকে আমরা বলছি মৌর্য রাজবংশ, যারা গ্রিকদেরকে বিতাড়িত করে ভারতবর্ষে রাজবংশ প্রতিষ্ঠা করছে, সাম্রাজ্য বিস্তার করছে, ওদের একটা ক্রেডিট কি? ওরা ভারতের ইতিহাসে সর্বপ্রথম সমগ্র ভারত তারা জয় করছে।
এই গুপ্ত রাজবংশের শাসকরাও কিন্তু সেম কাজটাই করছে, তারা পুরো ভারতটাকে তারা নিজেদের আয়ত্তে নিয়ে আসছে। অর্থাৎ মৌর্যদের মতো এরাও কি সাম্রাজ্যটাকে বিশাল লম্বা অথবা বিস্তৃত করতে পারছে, ঠিক আছে। এবং একই জায়গা থেকে তারা শুরু করছে, দুইটা মিল কিন্তু। তবে একটা জায়গায় এদের মধ্যে একটা অমিল আছে, এদের মধ্যে একটা জায়গায় অমিল আছে। অমিলটা হলো এই মৌর্য রাজবংশ শুধু সাম্রাজ্য বিস্তার করছে, আর এরা সাম্রাজ্য বিস্তার করে কিন্তু ক্ষান্ত হয়নি। এই রাজবংশ বা এই রাজবংশের শাসকেরা এরা আর একটা কাজ করছে, সেটা হলো এরা জ্ঞান বিজ্ঞান চর্চায় নিজেদেরকে মনোনিবেশ করছে বা জ্ঞান বিজ্ঞান চর্চার পৃষ্ঠপোষকতা করছে। যেমন আমরা প্রাচীনকালে আমরা কালিদাস নামে একজন ব্যক্তিকে চিনে থাকি। কালিদাস, যিনি সংস্কৃত ভাষার সবচেয়ে জনপ্রিয় একজন সাহিত্যিক কবি। এই কালিদাস কিন্তু গুপ্ত রাজবংশের সময়ে ছিল, মানে ওনার জীবনকাল হচ্ছে গুপ্ত রাজবংশের সময়ে। তারপরে হচ্ছে আমরা আর্যভট্টকে আমরা চিনি। আর্যভট্টর যে আবিষ্কার, সেটা হচ্ছে একটা যুগান্তকারী আবিষ্কার, শূন্য আবিষ্কার করছেন উনি। আমরা জানি যে শূন্য যদি আবিষ্কার না হতো তাহলে এই দুনিয়ার অনেক ক্যালকুলেশন আমরা করতে পারতাম না, আমরা 1 থেকে 9-এর বাইরে আর যেতেই পারতাম না, তাই না? তাহলে এই শূন্য আসার কারণে আমরা এখন 90 পাচ্ছি, আমরা 900 পাচ্ছি, 9000 পাচ্ছি, 90,000 পাচ্ছি, 90 লাখ এরকম পাচ্ছি না, 9 লাখ পাচ্ছি। মানে শূন্য আসার কারণেই মূলত সংখ্যার আধিক্যটা আমরা ইজিলি বলতে পারতেছি। আর যদি শূন্য না না থাকতো তাহলে আমরা সর্বোচ্চ 9 টাকার মালিক হতাম, তাই না? 90 টাকার আর মালিকই হতে পারতাম না। তার মানে আমাদের এই যে ওদিকে মানে এই যে হিসাব নিকাশগুলো এগুলা সহজ হয়ে গেছে মূলত শূন্য আসার কারণে। তো এই শূন্য যিনি আবিষ্কার করছেন তিনি হচ্ছেন আর্যভট্ট।